আমাদের কাউনিয়া পীরগাছা উপজেলায় মসজিদ মন্দিরগুলোর জন্য যে বরাদ্দগুলো আসছে সেই বিষয়গুলোতে আমরা সুন্দর করে লিস্ট করে তালিকা প্রণয়ন করে সেগুলোকে আমরা ফেসবুকে পাবলিশ করছি। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এই উপজেলার দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, সেই সকাল থেকেই আপনারা অপেক্ষা করছেন। কিন্তু আমি সকালে যে বাড়ি থেকে আসবো, আমার বাড়িতে কয়েকশো মানুষ হাজির হয়েছে সকালবেলা। তারা আসলে এরকম কথা বলতেই আসছে। তো মানুষজন যারা বাড়িতে আসছেন কথা বলার জন্য, তাদেরকে রেখে তো আর আমি এখানে আসতে পারতেছিলাম না। এই কারণে তাদেরকে কথা বলে সময় গেছে এবং তারপরে এখানে এসেছি। এখানে উপজেলা প্রশাসনে কিছু কাজ ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং সব থেকে বড় কথা যেটা, আমি আনুষ্ঠানিকতা লম্বা করবো না, যেহেতু আজকে আপনাদের সাথে আমার অন্তরল কথা বলার কথা, এই আনুষ্ঠানিকতার পর্বটা শেষ করা মাত্রই আমি আজকে এখানে সারাদিন আছি ইনশাল্লাহ। আমি আপনারা যারাই এসেছেন, যতজনই এসেছেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমার কথাবার্তা শেষ না হয়, যদি এখানে সন্ধ্যা হয়ে রাতও হয়ে যায়, আমি এখানে অপেক্ষা করবো, আপনাদের সাথে কথা শেষ করিয়ে আমি যাবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের এলাকায় আমরা একটা জবাবদিহিতামূলক কাউনিয়া পীরগাছা আমরা গড়ে তুলবো। আমরা এখানে খেয়াল করে দেখেছিলাম এর আগে মসজিদ মন্দিরগুলোতে যে বরাদ্দ আসতো খুবই অল্প পরিমাণে মসজিদ মন্দির পেত, বাকিটা যারা নিয়ে এসেছে তারা তাদের কাছে রেখে দিত। আমরা এটাতে একটা পরিবর্তনের কথা বলেছিলাম নির্বাচনের আগে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমাদের কাউনিয়া পীরগাছা উপজেলায় মসজিদ মন্দিরগুলোর জন্য যে বরাদ্দগুলো আসছে সেই বিষয়গুলোতে আমরা সুন্দর করে লিস্ট করে তালিকা প্রণয়ন করে সেগুলোকে আমরা ফেসবুকে পাবলিশ করছি, যাতে করে মানুষেরা জানে যে কোন এলাকার কোন মসজিদ, কোন মন্দির বা কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ আসলো, এটা যাতে মানুষেরা ভালো করে জানে সে ধরনের একটা ব্যবস্থা আমরা অলরেডি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তা আমরা আমাদের এলাকার রাস্তাঘাট এবং আরো অনেকগুলো বিষয় নিয়ে কিছু কাজ করতে শুরু করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে যে কাজগুলো আমি শুরু করেছি সেই কাজগুলো যাতে সহজে বাস্তবায়ন করা যায়। একটা ঘটনা বলি আপনাদেরকে। গত পরশুদিন আমি যখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, রাত্র 10টার দিকে আমার কাছে একটা ফোন কল আসলো। মধুপুরের আমাদের একজন ভাই, তিনি রানীগঞ্জ জেলখানায় আটক আছেন একটা মামলায়, আমাদেরই বয়সী যিনি আটক আছেন। ওনার একটা ছেলে আছে 4-5 বছর বয়স। সেই ছেলেটা গত পরশুদিন বিকেল 4-5টার দিকে হঠাৎই মারা গেছে। ছেলে মারা গেছে 4-5টার দিকে, আর বাবা জেলখানায়। তারা আমার সাথে যোগাযোগ করছেন রাত্র 10টার দিকে, যাতে করে এই যে ছোট একটা শিশু মারা গেছে তার বাবা যেন শেষ সময়টাতে তার সন্তানকে এক নজর দেখতে পারে, সেরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা। অলরেডি সব অবশিষ্ট বন্ধ হয়ে গেছে। দিনের বেলা তো 5টা পর্যন্ত 4টা পর্যন্ত অফিস থাকে, এরপরে অফিস থাকে না। আমি ঢাকার ডিসি মহোদয়কে কল দিলাম, ওনার সাথে কয়েক দফা কথা হলো যে একটা মানুষ তিনি জেলখানায় আছেন, তার সন্তান মারা গেছে, এই সন্তানকে শেষবারের মতো দেখতে পারাটা তার অধিকারের মধ্যে পড়ে। যদিও অফিস বন্ধ হয়ে গেছে রাত্র 10টা, উনি আমার কথা রাখলেন যে আপনি আমার অফিসে আবেদন পাঠায় দেন, আমি এটা অনুমতি প্রদান করবো। তাই বললাম যে এত রাত্রে আপনার অফিস পর্যন্ত যে যাবে সেটাও তো আসলে ওই পরিবারের যারা আছে তাদের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না, তারা অফিসই খুঁজে পাবে না এত রাত্রে গিয়ে। শেষমেশ উনি আমাকে বললেন যে আপনি যে আবেদন পত্রটা আছে সেটা এবং ডেথ সার্টিফিকেট সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান অনলাইনে, আমি অনলাইনে গিয়ে আপনাকে অনুমতি প্রদান করবো। তার সাথে কথা হলো, তার অফিসারের সাথে কথা হলো কয়েক দফা। আমরা আবেদন রেডি করলাম, করে সেখানে পাঠিয়েছি, তিনি অনুমতি দিয়েছেন। আবার সেই অনুমতি পত্রটা নিয়ে জেলখানায় যেতে হয়। আপনারা এটা জানেন, কারণে মুক্তির বিষয়টাতে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, কারণ পুলিশ লাগে ওই আসামিকে সাথে করে নিয়ে আসার জন্য। তো জেল সুপারের সাথে রাত্রে 1টার সময় আমি কথা বলতেছি যে এরকম আমার এলাকার একজন মানুষ আপনার জেলখানায় আছেন, তার ছেলে মারা গেছে, আমরা জেলা প্রশাসন থেকে অনুমতিও নিয়েছি, তিনি যেন তার ছেলেকে শেষবারের মতো দেখতে পারে সেরকম ধরনের একটা ব্যবস্থা আপনারা করে দেন। উনি অনেক চেষ্টা করছেন, পুলিশ সপ্তাহ চলতেছে, পুলিশেরা ব্যস্ত, উনি ভোরবেলা আমাকে কল দিয়েছেন। ওই সময়টাতে উনি পুলিশ রেডি করতে পারছেন। পুলিশ রেডি করে ভোরবেলা আমাদের সেই
কারাবন্দী ভাইকে উনি জেলখানা থেকে বের করছেন এবং তিনি বাইরে এসে শেষবারের মতো তার সন্তানকে তিনি দেখতে পাচ্ছেন।